আমি কিন্তু এত সহজে মরবো না, হারও মানবো না। সবটা দেখে সবটা আদায় করে আমার পাওনা সব কিছু আদায় করে আমি তারপর এখান থেকে যাব। জেনে রেখো কথাটা। বাবা, কি অশান্তি এসে পড়লো আমাদের জীবনে। আমি কোনোদিন ভাবিনি আমাদের ফ্যামিলিতে এরকম একটা অশান্তি এসে জুটবে। এসব কি বলছে কি ও? না, আর কিন্তু নেওয়া যাচ্ছে না। বললাম তো দাদা ভাই, ইগনোর করো। ও চাইলেও বেশি কিছু করতে পারবে না। আমি খুব ভালো করে জানতাম যে এরকম একটা ঝামেলাও করবে, তাই আমি বাধ্য হয়েছি পুলিশকে ডাকতে। কি করবে? কি করবে তোমরা? ঝামেলা করবে? ঝামেলা তো আমার করার কথা। তোমরা আমাকে এভাবে আটকাতে পারবে না। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে সৌজন্যর বাড়িতে যাব। দেখুন অফিসার, আমি একটা কথা বলি আপনাকে। আমাদের বাড়িতে কিন্তু সিনিয়র লোকজন আছে, বয়স্ক মানুষ আছে। এই মেয়েটি যা ঝামেলা করছে, তাতে করে ও যদি বাড়িতে গিয়ে ওঠে আমাদের বয়স্করা অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি প্লিজ ওকে আটকান। আর গুনগুন হচ্ছে লিগাল ওয়াইফ। বিয়ের পর থেকে ওরা দুজন একসাথে আমাদের বাড়িতে থাকে। এই মেয়েটি ওর কেউ নয়, একটা কলিগ মাত্র, এর বেশি কিচ্ছু নয়। আমি শুধু ওর কলিগ নই। সৌজন্য আমাকে ভালোবেসেছিল, ও আমার সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু এই বাড়ির লোকের প্রেসারে ও আমাকে বিয়েটা করতে পারেনি। ওকে জোর করে এই মেয়েটার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। আর এই মেয়েটা ওকে তো ভালোই বাসে না, সবসময় ডিভোর্সের হুমকি দেয়, চলে যাওয়ার কথা বলে। আপনি আমাকে এক সেকেন্ড দেখুন, দেখুন 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 তোমরা তো দেখেছো নিশ্চয়ই, ভুলে যাওনি এত সহজে। দেখেছেন আমার সাথে সৌজন্য একটা রাত ছিল এবং আমরা কতটা ঘনিষ্ঠ সেটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখে বুঝতে পারছেন। তারপরে আমি কি এটা ডিজার্ভ করি? আমি কিছু ডিমান্ড করতে পারবো না? আপনি বলুন তো আমায়। দেখুন, এটা পুরোপুরি লিগ্যাল ইস্যু। লিগ্যালি আপনি ফাইট করুন, যদি আপনার সঙ্গে সত্যি এটা ঘটে থাকে। দেখুন স্যার, এতক্ষণ চুপ করে শুনছিলাম, কোনো কথা বলিনি, কিন্তু আমি একটা পরিস্থিতির শিকার। এই ছবিগুলো এলো থেকে? দেখুন, এই ছবিগুলো তো সত্যি, এগুলো কিন্তু অন্য কথা বলছে। না স্যার, ও কোনো অন্য কথা বলছে না। ও হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, আর শুধুমাত্র কলিগ। তো একটা কলিগ অনেক বছর ধরে কাজ করেছে ওরা একসাথে, তো যখন শোনে যে মাঝরাতে সে অসুস্থ, সে ঠিকমতো কথা বলতে পারছে না, তখন আমার হাজব্যান্ড কি করতো? ও তো যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই আমার হাজব্যান্ড ওর মিথ্যা কথাতে ওর বাড়িতে গিয়েছিল, এর থেকে বেশি কিচ্ছু না। একটু জিজ্ঞেস করো তো তোমার বরকে, ও সারা রাত কেন আমার সাথে থাকতে চেয়েছিল, আমার সাথে কেন গল্প করতে চেয়েছিল। অনন্যা, এখন হঠাৎ করে কথা ঘুরিয়ে দিও না এভাবে। তোমার সাথে তো আর কথা বলা যাবে না, একদম ঘুরিয়ে কথা বলছো। বলো সত্যিটা। তুমি বলেছিলে যে ওই রাতে তোমার আমার সাথে কথা আছে এবং সেই কথাগুলো বললে তোমার হেল্প হবে, তাই আমি গেছিলাম। আপনি আমাকে একটা কথা বলুন স্যার, যদি আমার সাথে ওর কোনো পার্সোনাল সম্পর্ক নাই থাকে, তাহলে আমার বাড়িতে আসবে কেন? তাও আবার বাড়ি থেকে লুকিয়ে, সবাইকে না জানিয়ে ও আমার বাড়িতে এসেছে, সেখানে সময় কাটিয়েছে আমার সঙ্গে। আপনাকে তো আমি সবটাই দেখালাম, সব কিছু প্রডিউস করলাম। ও নিজের ইচ্ছা ছাড়া ও আসতো ওখানে? আপনি আমাকে বলুন না, আপনি ছবিটা দেখে কি বুঝলেন? দেখুন, শুধু ছবি প্রডিউস করে কোনো লাভ নেই। দরকার হলে আপনি থানায় এসে কমপ্লেন করুন, তারপর আমরা ইনভেস্টিগেট করব, তারপর কেসটা কোর্টে যাবে। এর বাইরে তো কিছু করার নেই। এখন আপনি ওদের যেতে দিন। আমি কি ওদের বাধা দিয়েছি নাকি? আমি তো আদৌ বাধা দিইনি, আমি তো যেতে না করিনি। কি হচ্ছেটা কি পটকা? পেশেন্টকে নিয়ে আমরা বাড়ি যাবো, এটা তার পরিবেশ? আমি জানি না কিছু। বলো। তুমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছ অনন্যা। এবার তো টলারেট করতে পারছি না। এই যে তুমি ছবিগুলো দেখাচ্ছ, এগুলো তোমার প্ল্যান করে তোলা তাহলে? কারণ আমি তো জানতাম না। তার মানে প্রথম থেকেই তোমার প্ল্যান ছিল যে এরকম বিপদে ফেলবে। এই যে অসুস্থতা তুমি আমাদের দেখিয়েছো, তার মানে তুমি এতটা অসুস্থও নও। এই রোগী সাজাটা একটা ভান, যার অ্যাডভান্টেজ তুমি নিচ্ছ। আমি তোমার একটা কথা বলি, খুব ভুল হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবো, তুমি পারবে না এখান থেকে বেরোতে। এই নিজের স্বার্থের জন্য তুমি আমার পরিবারের, আমার স্ত্রীর যেভাবে ডিস্টার্ব করছো না, মানসিকভাবে আমরা ডিস্টার্ব, আমার বাড়ির সিনিয়ররা ডিস্টার্ব, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি।
আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা তুমি মনে রেখো। আমি তো আর কিছু চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। অনন্যা, এই বাজে কথাগুলো আর বলো না। আমি তোমার সাথে থাকতে চাই না। ওর স্ত্রীকে এত ভালোবাসে, খামোখা তোমার সঙ্গে থাকতে যাবে কেন? আপনাকে কে বলেছে ওর স্ত্রীকে ভালোবাসে? ও আমাকে ভালোবাসে। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তিন্নি দিদি, আমি ধরেই নিলাম যে ও তোমাকে ভালোবাসে, তাহলে ও আজকে তোমার সাথে নেই কেন? কি বলছো? আমাকে বলতে দাও। তাহলে ও আজকে তোমার সাথে নেই কেন? ও তোমার কাছে ফিরে যাচ্ছে না কেন? জানো না, কারণ ওর মেরুদণ্ড নেই, না হলে ও তোমাকে কেন বিয়ে করলো? ও বিয়ে করেছে শুধুমাত্র এই বাড়ির লোকের প্রেসারে পড়ে, আর এখন আমাকে এড়িয়ে যেতে চাইছে এই বাড়ির লোকের প্রেসারে পড়ে। কিন্তু আমি কত সহ্য করব, কেন সহ্য করব? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই আমি মেনে নিলাম যে তোমাদের মধ্যে সেই রাতে যা ঘটেছে। না, আমাদের মধ্যে কিচ্ছু ঘটেনি, ভুল করছো তুমি। প্লিজ শোনো, তোমার শরীরটা খারাপ, ভুল কথা বলছে। তুমি আপাতত রিল্যাক্স করো, আমাকে বলতে দাও। তিন্নি দিদি, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর তোমাদের মধ্যে বিয়েটাও হয়েছে। তারপরে না আমাদেরও বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। আর রেজিস্ট্রি ম্যারেজটা ভ্যালিড ম্যারেজ বলে সবাই মানে। নিজে নিজে সিঁদুর পরে নিলে না বিয়ে হয় না, বুঝতে পেরেছ? তো আমি সেটাই বলছি। তো এই যে আমাদের একটা ভ্যালিড ম্যারেজকে তুমি কিভাবে ডিনাই করছো, আমার তো সেটা মাথায় ঢুকছে না। তুমি এখন কি করবে? কোর্টে যাবে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমি কোর্টে যেতে পারি না? কোর্ট ফোর্ট পরে হবে, এখন আমি সৌজনের কাছে যাব। চুপ করো তো, আমাদের বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। আপনাদের বাড়ির নিচে আমি দিনের পর দিন, রাতের পর রাত পড়ে থাকবো, দেখবো আপনারা দরজা খোলেন কি খোলেন না। কি বলছে? আচ্ছা ঠিক আছে, পড়ে থাকো। লাইফটা পুরো হেল করে দিচ্ছে, একা শোনাতাম না আমাদের সকলে। এই ধরনের মহিলাদের না জেল হওয়া উচিত। হ্যাঁ, আপনি এসব কথা বলছেন কেন? আপনি বলার কে? কারণ আমরা সাফারার। হ্যাঁ। আমরা সাফার করছি তোমার জন্য। এই যে আপনাদের কেন ডাকা হয়েছিল? যাতে আমার ভাইটাকে সুস্থ পরিবেশে হসপিটাল থেকে আমরা বের করে নিয়ে যেতে পারি। তো কি করছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই যে তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ওর বন্ধু তো, একটু বোঝাও। আমরা অনেক চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। আমরা কি কম কিছু বলেছি ওকে? কম বুঝিয়েছি? ও তো না কারোর কথা শুনতে চাইছে, না কারোর কথা বুঝতে চাইছে। শুনুন, আপনারা এখন আসুন, আপনাদের তো সব পেপার ওয়ার্কস হয়ে গেছে, আপনারা গাড়িতে উঠুন। আর আপনি দেখুন উনি যেন ঠিকমতো গাড়িতে উঠতে পারেন। আসুন। গুনগুন চলো। হ্যাঁ, স্যার, ওকে আটকে দিন। স্যার, ওকে যদি এখন আটকানো না হয় তাহলে ও আমাদের সাথে আমাদের বাড়ি যাবে, আর যদি সেটা হয় তাহলে কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। দেখুন, সেটা দেখা আমাদের কাজ নয়। উনি এই প্রেমাইসিসে কোনো রকম ঝামেলা যাতে না করেন সেটা দেখা আমাদের কাজ। আপনারা আপনাদের গাড়িতে গিয়ে উঠুন। আর উনি গাড়ি চালিয়ে কোথায় যাবেন, দ্যাটস নট আওয়ার লুকআউট। এ ব্যাপারে আমি আপনাদের কোনো রকম হেল্প করতে পারবো না। কিন্তু এখন আপনারা আপনাদের গাড়িতে গিয়ে উঠুন। ঠিক আছে, আমি দাঁড়িয়ে বলছি। প্লিজ সৌজন্য, প্লিজ আমাকে তোমার বাড়িতে যেতে দাও। প্লিজ আমাকে আটকিও না এভাবে। দেখো, আমি যদি তোমার সাথে না থাকি, আমাকে যদি তুমি এভাবে দূরে সরিয়ে দাও, আমার জীবনে অন্ধকার নেমে আসবে, আমার বাঁচার কোনো ইচ্ছাই থাকবে না। আমি তো বলছি গুনগুন যতদিন না চলে যাচ্ছে আমি থাকি না। আমি না হয় বাকি সবাই যেভাবে থাকে আমি সেভাবেই থাকবো, কিন্তু তবু তো আমি তোমার সামনে থাকবো। আমি পারবো না তোমাকে ছেড়ে। এমনি তোমার শরীর খারাপ, আমি টেনশনেই মরে যাবো। অনন্যা, আমাকে নিয়ে তোমায় এত টেনশন করতে হবে না। দেখছো না, আমাকে নিয়ে অলরেডি অনেক টেনশন করার লোক আছে। আর যদি তোমার টেনশন হয় তাহলে কিভাবে টেনশন কমাবে সেটা তুমি নিজে দেখো, ফিগার আউট করো। আমরা এবং আমার পরিবারের লোকজন তোমায় কোনোভাবে হেল্প করতে পারবে না গো, সরি। আর একটা কথা, একটু আগে পটকাকে বলছিলে না সিন ক্রিয়েট করার ভয় দেখাচ্ছিলে, কি হবে? তুমি ভাবছো আমাদের বাড়ির সামনে গিয়ে তুমি সিন ক্রিয়েট করবে, লোকজন ডাকবে, তাই তো? করে দেখো কি হয়। ওই পাড়ার লোকজন কেউ তোমায় সাপোর্ট করবে না। তারা সবাই আইদার গুনগুন বা আমার পরিবারকে সাপোর্ট করবে। কোনো লাভ হবে না অনন্যা এসব করে। তুমি যাও, সুস্থ থাকো, যাও এখন প্লিজ। না, আমি বাড়ি ফিরবো না। সেটা তোমার চয়েস। স্যার অনেক ধন্যবাদ, আজকে আপনি আমাদের অনেকটা উপকার করলেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। চল তাহলে। সৌজন্য, প্রয়োজন হয় আমি ধর্নায় বসবো, আমি অন্বেষণ করব, কিন্তু হার মানবো না। তোমরা যদি তোমাদের বাড়িতে আমাকে ঢুকতে না দাও, আমি কিন্তু দিনের পর দিন তোমার বাড়ির সামনে বসে থাকবো। আমি দেখি আমাকে কে আটকেতে পারে।
সোনাদা গাড়ি রেডি। খুরকুরু খুরকুরু